তিন গর্ভবতী ফুলপরীর জাদু। এক উজ্জ্বল বাগানের মাঝে তিন ফুলপরী রোজি, লিলি ও ডেইজি বসে কথা বলছিল। তারা সবাই গর্ভবতী, কিন্তু কিছুদিন আগে এক জাদুকর্ণী ভবিষ্যৎবাণী করেছে যে তাদের কোনো সন্তান হবে না। ডেইজি পরী বলে, আমি কল্পনাও করতে পারছি না আমরা মা হব না। লিলি কাঁদতে কাঁদতে বলে, আমাদের কি কোনো আশা নেই? ওই জাদুকর্ণীর অভিশপ্ত জীবনকে এখন আমাদের পার করতে হবে। কিন্তু তখন রোজি বলে ওঠে, কেন নয়, আমরা পড়ি, যেখানে আমরা মানুষদের সাহায্য করি সেখানে আমরা নিজেদের সাহায্য করতে পারবো না? যেভাবেই হোক আমাদের এই বিপদ দূর করতেই হবে, আমাদের সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। ঠিক তখনই এক রহস্যময়ী বৃদ্ধা সেখানে উপস্থিত হয়। তার হাতে ছিল ঝলমলে এক আপেল। বৃদ্ধা বলতে শুরু করে, ও হে সুন্দরী পরীরা, দুঃখ করো না, এই আপেল জাদুর। তোমরা যদি এটা ভাগাভাগি করে খাও তাহলে এক অলৌকিক ঘটনা ঘটবে। তিন পরী একে অপরের দিকে তাকায়। তারপর আপেলটি তারা তিন ভাগ করে খায়। মুহূর্তের মধ্যে এক ঝলমলে আলো তাদের চারপাশ ঘিরে ফেলে। আলো ধীরে ধীরে কমে আসে। তারপর তারা দেখে যে তাদের সামনে তিনটি ছোট্ট শিশুকন্যা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা এরপরের গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো। তারা জ্বলজ্বল করছে, যেন তারা নিজেরাই জাদুর তৈরি। এই কি, ওরা আমাদের সন্তানেরা! লিলি পরী আনন্দে নেচে ওঠে। আমার কাছে তো ওদের পরীর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। কেমন আলো ঝলমল করছে, এমনটা তো আগে দেখিনি। ডেইজি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখে ওদের চোখেও কেমন যেন জাদুর শক্তি, চোখগুলো কেমন চকচক করছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ঠিক তখনই আকাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। আকাশ থেকে এক জাদুকর্ণী ভেতর থেকে নেমে আসে। এই যে পরীরা, তোমাদের বিশ্বাসে এই অলৌকিক ঘটনার জন্ম দিয়েছে। তোমাদের সন্তানেরা কোনো সাধারণ শিশু নয়, তারা তিন জাদুর কন্যা। একদিন তারা দুনিয়ার আলো হবে। তিন পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তিন জাদুকন্যা মিষ্টি হেসে আকাশের দিকে তাকায়। এভাবেই দিন কাটছিল অনেক আনন্দে। রোজি পরী, ডেইজি পরী, লিলি পরী রাজপ্রাসাদের ঝলমলে কক্ষে বসে আছে। তাদের সামনে তিনটি ছোট্ট শিশু খেলা করছে। ওদের নাম ওদের মায়েরা রেখেছে রুবি, আম্বার ও ফিওনা পরী। কিন্তু আজ রাতটা অন্য রাতগুলোর মতো নয়, কেননা আজ জাদুর কন্যাদের জন্মদিন। রোজি পরী অনেক বেশি উত্তেজিত ছিল। সে বলতে থাকে, এত দ্রুত বছর কেটে গেল, মনে হয় যে কালই ওরা আমাদের জীবনে এসেছে। লিলি পরী হাসতে হাসতে বলে, কিন্তু রোজি, তুমি কি লক্ষ্য করেছো, ওরা সাধারণ শিশুর মতো মোটেও নয়। ডেইজি আতঙ্কিত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তো কাল রাতে দেখেছি ফিওনা হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছিল। তিন পরী আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই ওরা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। তখন জাদুকর্ণী হাসতে হাসতে আসে আর বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা জাদুর পরীকন্যা, ওদের জাদু শক্তি জাগতে শুরু করেছে। তিন পরী দ্রুত জানালার দিকে তাকায়। তারা দেখে জাদুকর্ণী মেঘের উপর ভেসে আছে আর হাতে একটা ক্রিস্টালের গ্লোব রাখা। রোজি উত্তেজিত কণ্ঠে বলে, এর মানে কি বলতে চাইছেন আপনি? এর মানে ওরা সাধারণ শিশু নয়। যেমনটা আমি বলেছিলাম, রবি হচ্ছে পানির রাজকন্যা, আম্বার পরী আগুনের রাজকন্যা, আর ফিওনা বাতাসের রাজকন্যা। তিন পরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শিশুগুলো এসে নিজেদের জাদু শক্তি দেখাতে শুরু করে। রবির হাতের স্পর্শে শিশির জমে বরফ হয়ে যায়। আম্বার ছোট হাত নাড়াতেই একটা মোমবাতি জ্বলে ওঠে আর ফিওনা বাতাসে উড়তে থাকে।
তিন পরী তাদের সন্তানদের এত জাদুশক্তি দেখে অবাক হয়ে যায়। তবে তোরা মনে রাখিস একটা কথা, শক্তি যেমন আশীর্বাদ তেমন অভিশাপও হতে পারে যদি তার নিয়ন্ত্রণ করতে না শেখে। তিন পরী তাদের সন্তানদের নিয়ে জাদুর বনে আসে। এখানে এক বুড়িমা থাকে আর তারা আসে জাদুর শিক্ষা নেয়ার জন্য। ওরা এসেছে, আমি জানতাম একদিন এই কন্যাদের প্রশিক্ষণ দিতে হবে আমার। ডেইজি পরী বলল, পরিমা, তুমি কি ওদের সাহায্য করতে পারবে? ওরা তো মাত্র শুরু করেছে, এখন দেখবে ওদের সত্যিকারের শক্তি কেমন। তিন বাচ্চারা একে একে পরিমার সামনে দাঁড়ায়। পরিমা মাটিতে একটা বৃত্ত আঁকে আর তার মধ্যে তিনজনকে বসতে বলে। এবার তোমরা চোখ বন্ধ করো আর নিজের শক্তিকে অনুভব করো। তিন কন্যা চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে যায়। বাতাসের মধ্যে ভেসে বেড়ায় ছোট ছোট জলকণা, মাটির নিচে আগুনের স্পন্দন, আর বাতাস তাদের শরীরে যেন খেলা করতে থাকে। খুব ভালো, এখন ধীরে ধীরে নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করো। রুবি যখন হাত নাড়ায় পাশের গাছ বরফের মতো জমে ওঠে, আর তখন রুবি ঘাবড়ে যায়। আম্বার তখন দেখে যে রুবি কত সুন্দর বরফ তৈরি করতে পারে। অন্যদিকে আম্বার একবার হাত উঁচু করতে তার আগুনে সেই বরফ গলে যায়, আর ফিওনা বাতাসের সাহায্যে জল গাছের চারপাশে ছড়িয়ে দেয়। এবার থেকে তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তোমাদের শক্তি একদিন পুরো জাদুর দুনিয়াকে রক্ষা করবে। এভাবে ওদের জাদুর শক্তির শিক্ষা চলছিল। রুবি, আম্বার আর ফিওনা রাতের আধারে রীতিমতো জাদুর পরে জাদু শিক্ষা করে। একদিন তাদের মায়েদের অনুমতি ছাড়াই তারা একটু দূরে চলে এসেছে, কারণ তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চায়। রুবি বলে, আমরা যদি সত্যিকারের বিপদের মুখোমুখি হই তাহলে কেমন লাগবে? আম্বার তখন হাসতে হাসতে বলে, হা হা হা, তাহলে তো আমরা আমাদের শক্তি ঠিকমতো কাজে লাগাতে পারবো। ফিওনা দুশ্চিন্তায় বলে, কিন্তু মা বলেছে এই বনের গভীরে বিপদ আছে, আমার ভয় করছে। তারা আরো কিছুটা এগিয়ে যায়। তখন ঘন ধোঁয়ায় চারপাশ ঘিরে ধরে, আর এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কে আমার রাজ্যে প্রবেশ করলো? কার এত বড় সাহস? তিন কন্যা থমকে দাঁড়ায়। এক বিশাল দানব ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এত ছোট্ট মেয়েরা এখানে কি করছো? আমার খাবার হতে এসেছো? রুবি কেন খাবার হতে আসবে? আমরা ভয় পাই না। রুবি তার বরফের শক্তি ব্যবহার করে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর তখন আম্বার আগুন ছুড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ফিওনা তখন তার মতো করে বাতাসের শক্তিতে দানবকে পাকড়াও করে ফেলে। তোমরা আমাকে এভাবে কাবু করেছো কিভাবে? আমাকে এভাবে কাবু করলে কিভাবে? আমি তো হচ্ছে ধোঁয়ার মানব, আমাকে কাবু করা তো সহজ ছিল না। আমরা তিন বোন আমাদের জাদু শক্তি দিয়ে তোমাকে ফাঁদে ফেলেছি। হা হা হা, আমরা জিতে গেছি। ওরা দানবকে হারিয়ে সেখান থেকে হাসতে হাসতে ফিরে আসে। এইদিকে ওদের মায়েরা ওদেরকে খুঁজে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। অন্যদিকে বুড়িমাও ওদেরকে খুঁজে পায় না। তখন তারা এসে ওদের তিনজনের কীর্তি দেখে নেয়, যে কিভাবে ওরা একটা বিশাল দানবকে হারিয়ে দিয়েছে। সেই দিন থেকে পরীরা বুঝতে পারে যে তারা কোনো সাধারণ কন্যা শিশুকে জন্ম দেয়নি, আর এই কন্যা শিশুরাই ভবিষ্যতে পুরো রাজ্যকে একদম জাদু শক্তিতে সমৃদ্ধ করে রাখবে। এরপর থেকে ওরা এভাবেই দারুণ দারুণ সব জাদু করতে থাকে, আর ওদের মায়েদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এরপর দেখুন বুড়ির তিন পরিবু। বুড়ির জাদুর তিন পরিব। অনেকদিন আগের কথা। পরীরাজ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে। রানী পরী তিনটা কন্যা সন্তানের জন্ম দেন একই দিনে। তারপর রানী পরী তার 3 সন্তানের নাম রাখেন সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নী। সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নীকে দেখতে ভীষণ সুন্দর ছিল। ওরা যতই বড় হচ্ছিল ওদের জাদু ক্ষমতা ততই বেড়ে যাচ্ছিল, কিন্তু ওদের সবসময় পৃথিবীর প্রতি একটা টান ছিল। কিন্তু ওদের মা নিরাপত্তার জন্য ওদেরকে কখনোই পৃথিবীতে যেতে দিতে রাজি হতেন না। মা চায় না তো কি হয়েছে, আমরা তো পৃথিবীতে যাবই যাব। পৃথিবীতে নাকি সবকিছু সত্যিকারের হয়। আমরা যেমন জাদু দিয়ে ফুল ফল এসব বানাই,
তারা সেখানে জাদু করে না, তারা নাকি পরিশ্রম করে তাদের চাষাবাদ করে থাকে। তারা খাবার রান্না করে, সবকিছু তাদের নিজেদের হাতে তারা করে, আমাদের মতো জাদুমন্ত্র উচ্চারণ করে না। তাহলে ভেবে দেখ সুহাসিনী, পৃথিবীটা কত সুন্দর। আমরা কিন্তু একদিন পৃথিবীতে যাবই যাব। এইসব বলতে বলতে ওরা 3 বোন ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর ওদের পরিরাজ্যে হামলা করে আর সবার আগে রানী পরীকে বন্দি করে। আর তারপর 3 পরীকে তাদের সব জাদু ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয়। ওরা পৃথিবীর একটা গ্রামে এসে পড়ে। অন্যদিকে ওদের মা রানী পরী সেই জাদুকরের হাতেই বন্দি থাকে, আর জাদুকর পুরো রাজ্য দখল করে নেয়। পৃথিবীতে ওদের জাদু শক্তি না থাকায় ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। তখনই ওদের মায়ের বলা একটা কথা মনে পড়ে যায়। সুভাষিনী, তোর মনে আছে মা বলেছিল যে আমরা যদি কাউকে বিয়ে করি তখন আমরা আমাদের সকল জাদু শক্তি ফিরে পেতে পারি। যদি এমন হয় যে আমরা আমাদের সকল জাদু শক্তি হারিয়ে ফেলেছি, তাহলে যেন আমরা সৎ আর ভালো মনের কাউকে বিয়ে করে নেই। তাহলে আমরা পৃথিবীতে এমন কাউকে খুঁজবো যাদের মধ্যে সৎ আর ভালো গুণ আছে। ওরা 3 বোন সেই সৎ আর ভালো মনের মানুষের সন্ধান করতে বেরিয়ে পড়ল। ওরা ঘুরতে ঘুরতে একটা বৃদ্ধার বাড়ির দুয়ারে এসে থামলো। সেখানে দেখলো বৃদ্ধা কঠোর পরিশ্রম করছে, আর সেখানে বৃদ্ধার 3 ছেলে তাদের মায়ের সঙ্গে কাজ করছে, মায়ের সেবা যত্ন করছে। ওরা সারাদিন সেখানেই রইল ওদের বাড়িতে কি কি হচ্ছে দেখার জন্য। ওরা দেখলো 3 ছেলে মায়ের সেবা যত্নই করছে না, রান্নাবান্নার কাজেও মাকে সাহায্য করছে, আবার ওদের জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করছে। ওরা 3 বোন বুঝতে পারলো ওদের এই 3 ছেলেকেই বিয়ে করতে হবে। তখন ওরা সেই বুড়ির কাছে এসে বলল, মা, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন? আপনার তো 3টা ছেলে আছে, যদি আপনি রাজি থাকেন আমরা আপনার 3 ছেলেকে বিয়ে করতে চাই। আপনার পুত্রবধূ হিসেবে যদি আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনি কি আমাদের ফিরিয়ে দেবেন? এইটা তো আমার সৌভাগ্য। কি সুন্দর ফুটফুটে 3টা মেয়ে আমার ছেলেদেরকে বিয়ে করতে চাইছে। আমিও আমার ছেলেদের বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। ঠিক আছে মামুনিরা, তোমরা যখন নিজেরাই চাইছো আমার পুত্রবধূ হতে, আমি একদম রাজি। তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তারপর বৃদ্ধা তার 3 ছেলের সাথে ওই 3 পরীর বিয়ের ব্যবস্থা করলো। ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। আর যখনই ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো, 3 পরী তাদের সকল শক্তি ফিরে পেল, আর তারা সাধারণ মানুষ থেকে তাদের পরীরূপে ফিরে গেল। এ আমি কি দেখছি? এই 3 মেয়ে যে সাক্ষাৎ পরী। আমি জানতাম আমার এই ভালো ছেলেরা ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, তাই তো 3 পরীর স্বামী হতে পেরেছে। সত্যি তোমরা অনেক অনেক ভালো। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জন্যই আমাদের জাদু শক্তি ফিরে পেয়েছি। তবে আমরা কথা দিচ্ছি, পরিরাজ্যে আমাদের মা ওই শয়তান জাদুকরের হাতে বন্দি আছে। ওই জাদুকরকে শেষ করে আমাদের পরিরাজ্যকে উদ্ধার করে আমরা আবার ফিরে আসব আপনার বাড়িতে, কারণ আপনি আমাদের শাশুড়ি মা আর উনারা আমাদের স্বামী। আমাদের বিপদের সময় আপনারা আমাদের পাশে থেকেছেন। এই বলে 3 পরী পরিরাজ্যে ফিরে গেল, আর 3 বোনের শক্তির কাছে জাদুকর পেরে উঠল না। মহা শক্তিশালী 3 বোন ওই জাদুকরকে মুহূর্তের মধ্যেই কাবু করে ফেলল, আর তারপর জাদুকরকে বন্দি করলো কালকোঠরিতে, আর ওদের মাকে মুক্ত করলো। ওদের মা সব শুনে প্রথমে একটু দুঃখ পেলেও তারপরে সে রাজি হয়ে গেল, আর সে বুঝতে পারলো সৎ ও ভালো মনের মানুষ হওয়াটাই জরুরি। তাই সবাই মিলে পৃথিবীতে চলে এলো, আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ। এরপর দেখুন সোনারূপার গাছ। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত।
যখনই কেউ কোনো সমস্যায় পড়তো তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য, দয়া করে সাহায্য করুন। নিশ্চয়ই বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো, বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো এক দুষ্ট জাদুকরী কালিকা। সে বলল, আমি শুনেছি এখানে এক জাদুর সোনার গাছ আছে। যদি সত্যি হয় তাহলে আমি তার জাদু নিয়ে নিজেকে আরো শক্তিশালী করব। যদি মিথ্যা হয় তবে আমি ব্যর্থ হব। সে গাছের কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? গাছ বলল, আপনি সমস্যায় আছেন, আমি আপনাকে সাহায্য করব। আপনি হাসি খুশি থাকুন। এই বলে গাছ তাকে অনেক হীরা মুক্তা ও টাকা দিল। কালিকা অবাক হয়ে গেল এবং রাতে আবার ফিরে এলো। সে বলল, বোকা গাছ, এখন আমি তোমার সব শক্তি নিয়ে নেব, তখন আমি হব সবচেয়ে শক্তিশালী। গাছ কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার শক্তি নিও না, আমি গ্রামের সবাইকে সাহায্য করি, ওদের মুখের হাসি কেড়ে নিও না। কিন্তু নিষ্ঠুর কালিকা কিছুই শোনে না। সে গাছের সব জাদু কেড়ে নেয়। পরদিন সবাই দেখে গাছ আর আগের মতো নেই। এই গাছ তো আর কোনো উপকারে আসবে না, শুধু শুধু জায়গা দখল করে আছে। কেটে দিচ্ছি না কেন, এখানে একটা আম গাছ লাগানো উচিত। তারা গাছটিকে কেটে ফেলার কথা ভাবতে থাকে। তখনই সেখানে তিথি চলে আসে আর বলে, তোমরা কতটা লোভী! যখন গাছ তোমাদের সাহায্য করত তখন ভালো ছিল, আর এখন বলছো কেটে ফেলবে। তিথি তাদেরকে হুমকি দেয় আর বলে, কেউ যদি গাছের দিকে এগোয় তাহলে সে পুলিশ ডাকবে। তিথির হুমকিতে সবাই ভয় পায় ও সরে যায়। তিথি গাছের নিচে বসে কান্না করতে শুরু করে। তুমি কোথায় চলে গেলে? আমি তো শুধু তোমার সঙ্গে থাকতে চাই। যদি আমি কিছু করতে পারতাম। তিথির চোখের জল গাছের শিকড়ে পড়ে। হঠাৎই গাছ আস্তে আস্তে কথা বলে ওঠে। তিথি, তুমি আমার পাশে ছিলে, আমার যত্ন নিয়েছো, আমার মধ্যে এখনো কিছু প্রাণ আছে, তবে আমি বেশিক্ষণ টিকতে পারবো না। আমাকে বাঁচাতে হলে যেতে হবে কালো পাহাড়ে। সেখানে রূপার গাছ আছে, আর তার পাতা এনে আমার শিকড়ে লাগাতে হবে। তিথি সাহস করে বেরিয়ে পড়ে। অনেক ভয়ঙ্কর জায়গা পেরিয়ে সে যেতে থাকে। অনেক ধরনের ছায়া তাকে পিছু নেয়, তবুও সে থামে না। অবশেষে রূপার গাছের কাছে গিয়ে সে বলে, দয়া করে আমাকে 2টা পাতা দিন, আমার গাছকে বাঁচাতে হবে। রূপার গাছ মুগ্ধ হয়ে তার পাতাগুলো দিয়ে দেয়। তিথি ফিরে এসে সেগুলো সোনার গাছের শিকড়ে লাগিয়ে দেয়। গাছ আবার প্রাণ ফিরে পায় আর গাছ বলে, তুমি আমার আপনজন, আমি তোমাকে ভুলতে পারবো না। তবে এবার থেকে আমি এক সাধারণ গাছ হয়ে যাব, যাতে কেউ আবার আমার শক্তি অপব্যবহার করতে না পারে। এই বলে গাছ এক সাধারণ আম গাছে পরিণত হয়। তিথি খুশি হয়ে যায় এবং সেই আম বিক্রি করে চলে যায় তার জীবন।
আর গাছেরও যত্ন নেয় সে প্রতিদিন। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর 3 নদী। আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার 2 মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি, আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল। অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ের দরকার ছিল। সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা 2 বোন বড় হয়ে যায়। সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত। আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎ মাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। তেমনি একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল। সে প্রচন্ড রোদে কাঠ কাটছিল, এই কারণে তার পিপাসা লেগে যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা। রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল, আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা পানি, পানি পান করো। কি, তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো। আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি। আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে, তোর হাত তো জন্ম থেকেই নোংরা। পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো কোনোদিন পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না। এইসব আমার একদম পছন্দ না, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগোবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর এই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচন্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে, আরে কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কেন? কিছুই না মা, তুই গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল, ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে। জানি না কোন বিপদে পড়েছি। এই মেয়ের হাত থেকে কবে যে মুক্তি পাবো। আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে কি শুধু ঘরই মুছলি? এই কাপড়গুলো তোর বাপ কাচবে। যা, এখন এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল। হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচন্ড রাগ নিয়ে বলে, এই কাল নাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসের শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি বললি তুই? তুই বালতি কুয়োতে ফেলে দিয়েছিস? এখনই কুয়োর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই। মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটি করো না, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। তোর চোখের জলে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়োর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয়। আরতির কুয়োর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়োর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা
তাকে অনেক মারধর করবে। এই কারণে সে চোখ বন্ধ করেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতারও জানতো না, এই কারণে কুয়োর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই। এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কুয়ার ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে, শোনো মেয়ে, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এখনই পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সে জাদুকর্ণী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কিভাবে এলে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করে জানি না কিভাবে এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সে জাদুকর্ণীর সঙ্গে বসবাস করতে শুরু করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।